কোনো সিংটন এলাকায় প্রেমবক রোডে উদয়ন নতুন ফ্ল্যাট কিনেছে। আমাকে ও সুনন্দাকে নেমন্তন্ন করেছিল রাত্রে খেতে। ধীরু মানে ধীরু প্যাটেল আর তার স্ত্রী প্রফুল্ল নিমন্ত্রিত ছিল। ধীরু শান্তিনিকেতনের ছাত্র, এখন লন্ডন প্রবাসী। উদয়ন মুখার্জির কাকা সুনীল শান্তিনিকেতনে পড়ত। সেই সুবাদে উদয়ন আর ধীরু আমাদের খুব খাতির করছে। বেড়াতে এসেছি আমরা দুজনে। তখন মে মাস। আমার গল্পটা শুরু হতে না হতেই মনোজিৎ আপত্তি জানালো। বলল, অল রোডস লিড টু শান্তিনিকেতন। অমিতদা কিছু বলতে শুরু করলেই ঘুরে ফিরে সেই শান্তিনিকেতন। বিশুবাবু বলল, আমি হেলাই ময়নান সিং এর কথা কই তো আমাকে মারতে আসে। শান্তিনিকেতন অইলে কিছু হয় না। আমি বললাম, তোমরাই বললে আমাদের লন্ডন ভ্রমণের কোনো গল্প আছে কিনা। প্রসঙ্গেই শান্তিনিকেতন এসে গেছে। শান্তিনিকেতন সম্পর্কে এত অ্যালার্জি কিন্তু ভালো না। প্রথমেই বলে রাখি, ঠিক যা যা ঘটেছে আমি তাই বলবো। বিশ্বাস করা না করা তোমাদের ওপর। আমি একটু রং চড়িয়ে বলি বলে বদনাম আছে, কিন্তু সুনন্দাকে দিয়ে যাচাই করে নিতে পারো। হ্যাঁ, যা বলছিলাম, রাত 11টা নাগাদ পার্টি ভাঙলো। ধীরু আর প্রফুল্ল চলে গেল দক্ষিণে ব্রিক্সটনে। আমাকে আর সুনন্দাকে টিউবে তুলে দিতে এলো উদয়ন আর তার বউ বিশাখা। হেঁটে ওদের ফ্ল্যাট থেকে বেশি দূর নয়, আর্লসকোট স্টেশন, পিকাডিলি লাইনের ট্রেন। আমরা যাব লন্ডনের অনেক উত্তরে, উডগ্রিন। একই লাইন, ট্রেন বদলের দরকার নেই। উদয়ন বিশাখা গুড নাইট বলে চলে গেল। রাতের টিউব, প্ল্যাটফর্ম ফাঁকা। উডগ্রিনে যাবার জন্য ট্রেনে উঠে দেখি সব কামরায় প্রায় খালি। আমাদের লম্বা কামরায় দুটি নিগ্রো ছেলে, একজন বুড়ো মদ খেয়ে ঢুকেছে, আর একটি পাঙ্ক মেয়ে। অদ্ভুত পোশাক, মাথা কামানো, মাঝখানে 1.5 ইঞ্চি চওড়া চুল, কপাল থেকে ঘাড় অব্দি। গা ছমছম ঠিক বলবো না, একটু অস্বস্তি লাগলো ট্রেনে উঠে। অদ্ভুত 8 ঘন্টা রাস্তা। পাঙ্ক মেয়েটি চুপচাপ বসে আছে, যেন মিশরের মমি, কুইন নেফারটিতি। মাতাল সাহেবটি বেহুশ। নিগ্রো ছেলেটি দুটো হুল্লোড় করে চলছে। রাতের টিউবে ছিনতাইয়ের ভয়ের কথা অনেকেই বলেছে আমাকে। আমি মনে মনে ভাবছি, শুধু ছিনতাইয়ের উপর দিয়ে গেলে হয়। কিংস ক্রসে নেমে গেল পাঙ্ক মেয়েটি। আরেকটি মেয়ে উঠল, 20-22 বছর বয়স, গম্ভীর মুখ, পাতলা কালো কাপড়ে ঢাকা, মাথায় কালো টুপি, গায়ে কালো ওভারকোট। কামরার অন্য দরজা দিয়ে উঠে দূরে বসলো। ট্রেন ছুটে চলেছে। সুনন্দা আর আমি ভাবছি কখন উডগ্রিন স্টেশন আসে, কিন্তু না, কিছুই হলো না। উডগ্রিনে আমরা নেমে গেলাম। কিংস ক্রসে ট্রেনে ওঠা মেয়েটিও নামলো। ফাঁকা প্ল্যাটফর্ম। আমরা কাঠের এসকেলেটরে পাতাল থেকে উপরে উঠলাম। মেয়েটি আমাদের সামনে চলছে। উপরে উঠতেই ঠান্ডা হাওয়া। আগে একটু বৃষ্টি হয়ে গেছে। সুনন্দা আর আমি ওভারকোট গায়ে চড়ালাম। সামনেই হাই স্ট্রিট। উডগ্রিন পাড়াটা সার্থক নামা। চারিদিকে সবুজ আর সবুজ। দুপা যেতে না যেতেই পার্ক, দোকানপাট তুলনায় কম, ঘিঞ্জি বাড়িঘরও নেই, চমৎকার খোলামেলা। মেপল চেস্টনাট চেরি আকছার পথে ঘাটে। স্টেশনের উল্টো দিকে বাসের গ্যারেজ। বাঁদিকে উডগ্রিন মার্কেট কমপ্লেক্স। আমরা ডান দিকে হাই রোড ধরে যাব 19 নম্বর নিউ এনহাম স্ট্রিট। বাংলাদেশের মেয়ে উর্মি রহমান বিবিসিতে কাজ করে। ওই রাস্তায় থাকে ছোট্ট ছেলে রূপককে নিয়ে। আমরা উর্মির অতিথি। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার পথ। সেই মেয়েটিও ডান দিকে ঘুরল। ফাঁকা রাস্তা, গাড়ি যাচ্ছে হুশাস করে। ঠান্ডা হাওয়া মুখে চড়চাপড় মারছে যখন তখন। ছিনতাইয়ের ভয় আছে এই পাড়ায়। মেয়েটি সামনে সামনে হাঁটছে। লম্বা কালো ওভারকোট আরো কালো লাগছে। হাই হিল জুতোয় ঠুকঠাক শব্দ তুলে হেলতে দুলতে চলছে। হাতে একগুচ্ছ সাদা ফুল।
একটু দ্রুত চাল। আমরাও শীত ও ভয় এড়াতে দ্রুত হাঁটছি। রাস্তায় আরও একজন লোক নেই, এদিকে ফুটপাতেও কোনো দোকানপাট নেই। বাস গ্যারেজের পর বড় একটা বাড়ি, ছোট্ট পার্ক, একটা রাস্তা চলে গেছে আরো উত্তরে মিল হিলের দিকে। আমরা যে ফুটপাত দিয়ে হেঁটেছি তার সব দোকান বন্ধ। একটা সেলুন, ভেতরে আলো জ্বলছে, কাঁচের দেয়াল দিয়ে দেখা যায় ভেতরের সব কিছু। মেয়েটি আর আমরা হাঁটছি। একটা স্টেশনারি দোকান পেরিয়ে কেন্টারি ফ্রাইড চিকেন শপ, একটি রেস্তোরাঁ, একটা ছোট্ট রাস্তা গলি মতন পার করেই একটা পার্কের গায়ে ওয়ার মেমোরিয়াল। প্রথম মহাযুদ্ধে নিহত উডগিন পাড়ার লোকেদের স্মৃতিতে ছোট্ট একটা তরুণ মতো স্তম্ভ, পেছনে থানচার বাড়ি। আমরা হাঁটার স্পিড বাড়ালাম, কিন্তু মেয়েটিকে কিছুতেই ধরতে পারছি না। আমরা থেমে পড়লাম, ভাবলাম মেয়েটা আরো দূরে চলে যাক। যাচ্ছিল, কিন্তু যেই হাঁটতে শুরু করলাম মেয়েটির সঙ্গে দূরত্ব একই থেকে গেল। এত রাতেও কোথায় যাচ্ছে? বাড়ি, ছেলে বন্ধুর বাড়ি, নাকি সামনের ওই হাফ নাইট ক্লাব ফিশমাঙ্গার্সে ইনে? মেয়েটি পিছন ফিরে একবারও তাকায়নি। ফাঁকা রাস্তায় সবুজ গাছপালার অ্যাভিনিউ দিয়ে কালো পোশাকের মেয়েটি হেলতে দুলতে চলে যাচ্ছে। ফুটপাতে ঝরে পড়া মেপল গাছের শুকনো পাতা মেয়েটির পা ঘেঁষে উড়ছে হাওয়ায়। চলন্ত একটা ছবি বেশ লাগছিল। রাত তখন 11:45। আর একটু এগোলেই সেমেটি, কবরখানা। এদিকটায় আলো একটু কম। মোড়ের রাস্তায় লম্বা দুখানা গাড়ি হুস করে বেরিয়ে গেল। মেয়েটি হাঁটা স্পিড একটু না কমিয়ে এবং গাড়ির তোয়াক্কা না করে অবলীলাক্রমে বেরিয়ে গেল। ঠান্ডা হাওয়ার দাপট বেড়েছে। আমার কানের লতি দুটোয় হাত দিলে বোধহয় টুক করে পড়ে যাবে। সুনন্দা গরম চাদরে মাথা কান ঢেকে দিয়েছে। আর বেশি বাকি নেই। ডান দিক ঘুরে ক্যানিং ক্রিস্টেট রোড, তারপর আবার ডান দিক ঘুরে গোটা 10 বাড়ি পার করলেই 19 নম্বর নিউ অ্যানহাম স্ট্রিট। আবার একটা ফাঁকা জায়গা। ফিশমাঙ্গার্সের সরাইখানার আলো দেখা যাচ্ছে বাঁদিকে। সরাইখানা পেরোলেই কবরখানা। ওই জায়গাটা এলে আমরা রোজ বাড়ি ফেরার সময় জোরে পা চালিয়ে যাই। একটু অন্ধকার অন্ধকার কবরখানা বলে কথা। আর বেশি বাকি নেই বাড়ি পৌঁছানোর। আমরা দুজন সিটে গা ঘেঁষাঘেঁষি করে চলেছি, একটু অন্যমনস্কও যেন। এ কি, মেয়েটি গেল কোথায়? আমাদের দৃষ্টি সোজা ওর দিকে। হাত 10 দূরে ছিল, কিন্তু এখন নেই। নেই মানে এই তো দেখলাম হাঁটছে। তাহলে গলি দিয়ে ঢুকে পড়েছে নাকি? না না, এই তো হাঁটছিল। তাহলে বোধহয় চোখের বিভ্রম। সুনন্দা আমার দিকে তাকালো, আমি তাকালাম ওর দিকে। এবার ভয় জেঁকে বসেছে। আর ফার্লাং খানে গেলেই বাড়ি। চলো চলো পা চালাই। ভাবতে না ভাবতেই মেয়েটি আবার অদৃশ্য। সুনন্দার মুখ ফ্যাকাশে, আমি প্রায় অবশ, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। দুজনে দৌড়তে চাইলাম, পাও চলল না। সর্বনাশ! আরে এই তো মেয়েটি আবার সামনে। তার জব কি বাত, আবার নেই। আর সংশয়ের কিছু নেই। আমরা চরম বিপদের মুখোমুখি। বিপদ এবং ভয় তুঙ্গে উঠলে পায়ের রক্তের জোর বাড়ে। প্রাণপণে দৌড়ালাম। কবরখানার উল্টো দিকে ফুটপাতে চলে গেলাম। গিয়ে ডান দিকে মোড় নিয়ে ছুটতে ছুটতে উর্মির বাড়ি। পিছন ফিরে তাকাইনি। দরজায় বেল টিপতেই হাত উঠছে না। জোরে ধাক্কা দিলাম, উর্মি দরজা খোলো। উর্মি দরজা খুলে আমাদের চেহারা দেখে ভয় পেয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। সুনন্দা ঘরে ঢুকে হাঁপাতে লাগলো। আমিও বেসামাল। একটু থিতু হতেই উর্মি আমাকে ও সুনন্দাকে কনিয়াক খাওয়ালো। অবস্থায় একটু জোর এলো। উর্মি তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। খানিক চাঙ্গা হতেই বললাম, খুব বেঁচে গেছে উর্মি। একটি মেয়ে, লম্বা কালো কোট, হাতে সাদা ফুল, আমাদের সামনে সামনে হাঁটছিল। তারপর তারপর কি? উর্মি প্রশ্ন করল। তারপর নেই। না না,
তারপর আছে, না না তারপর নেই। আমার কথা শুনে উর্মি ভ্রু কোঁচকালো, ভাবলো কি যেন একটা আমার কথার খেই ধরে বলল, ও কিছু না, এখন ঘুমোতে যান, কাল কথা হবে। পরদিন ব্রেকফাস্ট টেবিলে আমরা তিনজন বসেছি। রূপক গেছে পাড়ার স্কুলে, উর্মির ডিউটি সকাল 11টা থেকে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তাই অফিস যাওয়ার পোশাকে তৈরি। ফলের রস, ফিশ ফিঙ্গার, অমলেট, আলু ভাজা এবং চা টেবিলে। আমিও সুনন্দা অনেকটা সুস্থ, কিন্তু ঘুরে ফিরে কাল রাতের কথাই মনে পড়ছে। ভূত দেখলাম না তো? না, ভুল হয় কি করে? পরপর 3বার রাস্তা থেকে মেয়েটি মুছে গেল, মুছে গিয়ে আবার ফুটে উঠল। দৃষ্টিবিভ্রম হতেই পারে না। আমি একা থাকলে সুনন্দা অবশ্য পড়ে বলতো গাঁজাখুরি। মনোজিৎ ঘুম ঘুম চোখ নিয়ে বলল, আমারও তাই বলতে ইচ্ছে করছে। একবার ভেবেছিলাম গল্পটার বলবই না, এত বাঁধা থাকলে বলার মেজাজ থাকে না। তবু ফিরে গেলাম লন্ডনে, সেদিনের সেই ব্রেকফাস্ট টেবিলে। তা বলছিলাম সেই মেয়েটার কথা। উর্মি আমার সব কথা শুনে ঘুম মেরে গেল। সুনন্দা চুপচাপ, গত রাতের ভয়ের ছাপ এখনো চোখে মুখে। উর্মি হঠাৎ উঠে গেল, তার ঘরের ড্রয়ার থেকে একটা পুরনো ডেলি মিরর হাতে ফিরে এলো, বলল, অমিতদা যা বললেন আমি অবাক হইনি। এ পাড়ায় আমি আছি 3 বছর, দুবার আমার এই একই অভিজ্ঞতা হয়েছে আমার প্রতিবেশী আরো 2-4 জনের। আমি ইচ্ছে করেই আগে আপনাদের বলিনি, বললে আপনারা আমার অতিথি হতে রাজি হতেন না। 2-1 দিন রাতে দেরি করে ফিরতেই হবে আপনাদের, কিন্তু এখন মনে হচ্ছে আগে বললেই হতো। এই ভয়টা আপনারা পেতেন না। আপনাদের মতো অবস্থা আমারও হয়েছিল। ভেবেছিলাম পাড়া ছেড়ে দেব। বিবিসিতে আমার সহকর্মী দীপঙ্কর ঘোষকে কথার ছলে বলেছিলাম ব্যাপারটা। দেখলাম সে ব্যাপারটা জানে। বছর কয়েক আগে কিছুদিন ও এই পাড়ায় ছিল। দীপঙ্কর পরদিন আমাকে এসে 1 কপি ডেলি মিরর এনে দেয়, বলে, পড়ে দেখ, এই সেই কপি। আমি এখনো ফেরত দিইনি। মনোজিৎ সোজা হয়ে বসে পড়েছে, বসন্তও তাই। বিশুবাবু, বিজয়বাবু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন আমার দিকে। এমন সময় একটা ফোন এলো। আমি ফোন ধরতে গেলাম, ধানাই পানাই এক মহিলার। বিশুবাবু অধৈর্য হয়ে বললেন, আচ্ছা কাণ্ডটা দেখেন, এখনো আইল ফোনটা আর ছাড়েও না হালাই। মিনিট 2 বকর বকর করে আমি আবার স্থানে ফিরে আসতেই 4 কণ্ঠে কোরাস, তারপর ডেলি মিরর কি লিখছে? আমি বললাম, কাহিনীর বাকি অংশটা আজগুবি কিনা আমি বলতে পারবো না, কিন্তু 1957 সালের 7ই অক্টোবর তারিখে প্রকাশিত এই রিপোর্ট পড়ে আমি রিপোর্টার জানাচ্ছেন উডগিন পাড়ার এক অত্যাশ্চর্য ঘটনার কথা। স্থানীয় বহু লোকের কাছে শুনে তিনি অনুসন্ধান চালান এবং যা জেনেছেন তাই লিপিবদ্ধ করেছেন। ওই পাড়ারই 70-75 বছরের বৃদ্ধা মিসেস কিংসলির সাক্ষ্য তাকে সাহায্য করেছে রহস্যের কিনারা করতে। মাঝরাতে হাই স্ট্রিটের পাশে এক মহিলার আনাগোনা ও অন্তর্ধানের পেছনের কাহিনী রিপোর্টে বিশদভাবে বলা হয়েছে, এবং আরও বলা হয়েছে বুদ্ধিতে ব্যাখ্যার অতীত অলৌকিক তত্ত্বে যাদের বিশ্বাস বা আগ্রহ নেই তাদের এই রিপোর্ট না পড়লেও চলবে। বিশুবাবুর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, বললেন, আরে মাইয়াটা ভূত কিনা সেটা আগে কন। আরে ভূত হইলে কোনখানে লুকাইলো মাইয়াটা? আমি বললাম, ডেলি মিররের রিপোর্টের সারাংশ শোনাচ্ছি। ওই মেয়েটি তাদের মধ্যে আগাথা ফুলাম। এই আগাথা ফুলামকে চিনতেন উডগিন পাড়ার সেই বৃদ্ধা মিসেস কিংসলি। আগাথার কথা শোনা যাক। এডওয়ার্ড ফুলাম ছিলেন মিলিটারি অ্যাকাউন্টসের ডেপুটি কন্ট্রোলার, বড় অফিসার, বয়স 40-42। ইস্টারের ছুটিতে বার্মিংহাম থেকে এলেন লন্ডনে। সেখানে এক পার্টিতে আলাপ সপ্তদশী অপ্সরী আগাথার সঙ্গে। তার টানা টানা চোখে মোহিনী মায়া। ফুলমা প্রেমে পড়লেন,
বয়সের ফারাক মনে রইল না। ফুলামের পদমর্যাদা, অর্থের সাচ্ছল্য, মৃদু স্বভাব এবং ভদ্র আচরণের সব বাধা ঘুচে গেল। আগাথাকে বিয়ে করে এডওয়ার্ড ফুলাম চলে এলেন বার্মিংহাম। সুখী সংসারে বইল খুশির হাওয়া। একই পাড়ায় থাকেন সস্তিক ডাক্তার ক্লার্ক, সুদর্শন চিকিৎসক মিসেস ক্লার্ক ডাক্তারের চেয়ে বয়সে একটু বড়, বিগত যৌবনা। ফুলাম পরিবারে নতুন অতিথির ডাক এলো। আগাথার সন্তান হবে। এডওয়ার্ড ডেকে নিয়ে এলেন প্রতিবেশী ডাক্তার ক্লার্ককে। সেই সুযোগে আগাথার কাছে চলল তার নিত্য আসা যাওয়া। অনঙ্গদেব অলক্ষে মৃদু হাসলেন। সন্তান প্রসবের পর তার জের চলল অনেক দিন। কিন্তু এ কি হলো? আগাথা অজান্তে তার দেহ মন সমর্পণ করে বসে আছে ক্লার্ককে। দীর্ঘকায় সুদর্শন, চলনে বলনে ব্যক্তিত্বের ছাপ, যাকে বলে হিম্যান। ক্লার্কের অবস্থাও তাই। রুগ্ন বিগত জীবনা স্ত্রীর পাশে দীপ্তময়ী তরুণী আগাথা। কাজে মন নেই, ঘরে মন নেই, নানা অছিলায় চলে যান আগাথার কাছে। এডওয়ার্ড ভালো মানুষ। প্রথমে ব্যাপারটায় কোনো আমল দেননি, পরে সন্দেহ দানা বাঁধল। একদিন তো আগাথা ও ক্লার্ককে দেখেই ফেললেন ঘনিষ্ঠ ভঙ্গিতে। এডওয়ার্ড ক্রোধে জ্বলতে লাগলেন। আগাথার সঙ্গে কথা বলেন না, মেয়ে ক্যাথলিনকে মায়ের কাছে যেতে দেন না, মেজাজও হলো খিটখিটে। এডওয়ার্ড ডাক্তার ক্লার্কের কাছ থেকে দূরে থাকার জন্য সস্তিক সকর্ণা এলেন লন্ডন। তারপরেই অঘটন। এডওয়ার্ড অসুস্থ হয়ে পড়লেন, চেঞ্জে গেলেন ব্রাইটন। শরীর সারল না, চলে এলেন লন্ডনে। উত্তর পূর্ব এলাকার ম্যানার্স গ্রোভের কাছে বাড়ি নিলেন। শরীর সারল না এবং সেখানেই শেষ আক্রমণ। এডওয়ার্ড আর বিছানা ছেড়ে উঠতে পারলেন না, মারা গেলেন। ম্যানার্স গ্রোভ থেকে উডগিন বেশি দূর নয়। সেখানকার সেমিট্রিতে ফুলমার্ক কবর দেওয়া হলো 1932 সালের 30 মে। ক্লার্ক আগাথা এখন নিষ্কণ্টক। আগাথা প্রায় চলে যান বার্মিংহাম। স্ত্রীকে তোয়াক্কা না করে আগাথাকে নিয়ে ডাক্তার ক্লার্ক সারা বার্মিংহাম শহর ঘুরে বেড়ান। কাছে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, শেক্সপিয়ারের বাড়ি। দুজনে বেড়াতে যান, অ্যাভন নদীতে নৌকা বিহার করেন। লন্ডনে আগাথা নতুন বাড়ি নিয়েছেন কিংক্রস স্টেশনের কাছে। ক্যাথলিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে আগাথার মায়ের কাছে। জায়গা পেলেই সে চলে যাবে বোর্ডিং স্কুলে। আগাথা কখনো যান বার্মিংহাম, ক্লার্ক কখনো আসেন লন্ডন। আবার এক অঘটন। ডাক্তার ক্লার্ক গেছেন রেল স্টেশন এক বন্ধুর সঙ্গে দেখা করতে। বাড়িতে ফিরে এসে দেখেন বীভৎস কাণ্ড। সমস্ত বাড়ি তছনছ এবং বেডরুমের মেঝেতে পড়ে আছে মিসেস ক্লার্কের দ্বিখণ্ডিত দেহ। রক্তে ঘর ভাসছে। ক্লার্ক ছুটলেন থানায়। পুলিশ এলো, তদন্ত চলল। কিন্তু মিসেস ক্লার্কের হত্যার রহস্য বের করা গেল না। ইতিমধ্যে ক্লার্ক বার্মিংহাম ছেড়ে চলে এসেছেন, থাকেন আগাথার সঙ্গে একই বাড়িতে লন্ডনে। হত্যার তদন্তে শেষমেশ পুলিশ সম্বল করল ক্লার্ক আগাথা রোমান্সকে। তাদের প্রণয় নীলা আর কারো অজানা ছিল না। দিন যায়, বছর যায়, ক্লার্ক আগাথা প্রেমের জোয়ারে আসেন। এদিকে পুলিশ হাল ছাড়েনি। টিকটিকির দল ঘুরে বেড়ায়, নজর রাখে প্রেমিক প্রেমিকার উপর। একদিন দৈবক্রমে পুলিশের হাতে এলো শখানেক চিঠি। পাওয়া গেল অতি গোপন এক জায়গায় ক্লার্কের লেখা আগাথার সেই চিঠি। তারপরেই হুলস্থুল। একদিন শেষ রাতে পুলিশ গ্রেপ্তার করলো ডাক্তার ক্লার্ককে। তারপর দিন ধরা পড়লেন আগাথা ফুলাম। পরবর্তী ঘটনা সংক্ষিপ্ত। মামলা উঠল আদালতে। প্রতিদিন হাইকোর্টে ভিড়। ক্লার্কের লেখা আগাথার সব চিঠি পড়া হলো আদালতে। তার একটি এই রকম যে তরল পদার্থ পাঠিয়েছিল তাই এদিকে খাওয়াবো বলে ঠিক করেছি, সুপে মিশিয়ে দেব। কোনো দিকেই সন্দেহ হবে না, সব আটঘাট বেঁধে রেখেছি। তারপর কি আরাম, তুমি কি বলো? পরের ঘটনা
অজানা নয়। ওই বিশেষ দিনটিতে ডিনারের পরই এডওয়ার্ড ফুলাম অসুস্থ হন। মেয়ে ক্যাথলিনের জবানবন্দিতে জানা গেল, দ্বিতীয়বার তার বাবা যখন শয্যাশায়ী ও বাকশক্তি রহিত, তখন তার মার ডাকে বার্মিংহাম থেকে ডাক্তার ক্লার্ক ইঞ্জেকশন দেয়। তারপর তার বাবার সংজ্ঞা ফেরেনি, সব শেষ। একটি হত্যার খোঁজ করতে গিয়ে বেরোলো আরেকটি হত্যার ঘটনা। কিন্তু মিসেস ক্লার্ক, তাকে কে হত্যা করলো? আদালতে জেরার চাপে অপরাধ স্বীকার করলেন ডাক্তার ক্লার্ক। তিনিই দায়ী। 2 গুন্ডা ভাড়া করা হয়েছিল, টাকা দিয়েছিল আগাথা, ভেবেচিন্তে সব পরিকল্পনা করা হয়েছিল। ক্লার্ক নিজে দোষ স্বীকার করে বাঁচাতে চেয়েছিলেন তার প্রণয়িনী আগাথাকে। বলেছিলেন, সমস্ত দোষ আমার। আগাথা আমার জবরদস্তিতে খুনের ব্যাপারে সাহায্য করেছিল, তাকে মুক্তি দিন। আদালত সে কথা শুনেনি। ফাঁসির হুকুম হলো ক্লার্ক, আগাথা ও 2 ভাড়াটে গুন্ডার। ফাঁসির দড়ি গলায় নিলেন প্রেমিক ডাক্তার ক্লার্ক। ফাঁসির হুকুম সত্ত্বেও আগাথাকে কিন্তু গলায় দড়ির ফাঁস পড়তে হয়নি। তখন সে আসন্ন প্রসবা। আগাথার জেল হলো, সেইখানেই তার শেষ নিঃশ্বাস পড়ল। তখন সে বদ্ধ উন্মাদ, পেটের সন্তান বাঁচেনি। আগাথার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলার কেউ নেই। ক্যাথলিন মাকে পরিত্যাগ করেছে। ক্যাথলিন কিন্তু মায়ের মৃত্যুর পর চলে আসে তার মায়ের কিংস স্কয়ার বাড়িতে। সে দেখতে হয়েছে মায়ের মতোই সুন্দরী, গড়নও সেই রকম। এই কাহিনীটির টিপস ডেলি মিরর স্থানীয় ওই বৃদ্ধা মহিলাটির কাছ থেকে পেয়ে আদালতের পুরনো কাগজপত্র ঘেঁটে উদ্ধার করে এবং পুরো 3 মাস ওই উডগিন পাড়ায় থেকে নজর রাখে। ওই বৃদ্ধাওরা নাকি রাত্রে ওই হঠাৎ মিলিয়ে যাওয়া মেয়েকে দেখেছেন কয়েকবার। তার মতে মেয়েটির চেহারা ও চলনে একেবারে আগাথা ফুলাম। প্রতি মাসের 30 তারিখ রাত 11:30-12টা নাগাদ একটি মেয়ে কিংস ক্রসের টিউব উঠে উডগিন স্টেশনে আসে এবং উডগিনের কবরখানার একটি বিশেষ কবরে দাঁড়িয়ে ফুল দেয়, তারপর মিলিয়ে যায়। রিপোর্টার খোঁজ নিয়ে দেখেন এডওয়ার্ড ফুলামের মৃত্যুর তারিখ 1932 সালের 30শে মে। আগাথা ফুলাম জেলে মারা যায় 1946 সালে। তারপর থেকে প্রতি বছর প্রতি মাসে এই ঘটনা ঘটে আসছে। আমি ক্যালেন্ডার দেখলাম, কালো ছিল 30শে মে। সুনন্দার দিকে তাকালাম, সুনন্দাও তাকালো উর্মির দিকে। উর্মি বলল, ডেলি মিরর পড়ার পর আমিও দেখলাম যে দুরাতে আমরা আপনাদের মতো অভিজ্ঞতা হয়েছিল, সে দুরাত্রিরও ছিল 30 তারিখ। অদ্ভুত সব ব্যাপার। আমি বললাম, পরলোক, আত্মা ইত্যাদি যদি সত্যি থেকে থাকে তাহলে অদ্ভুত নয়, কিন্তু আসল অদ্ভুত ব্যাপার হলো আগাথা তার প্রেমিক ডাক্তার ক্লার্কের সমাধিতে না গিয়ে তার স্বামী এডওয়ার্ড ফুলামের কবরে আসে কেন? কেনই বা ফুল দেয় সংগোপনে? নাকি জেলে অনুশোচনা হয়েছিল? তুমি কি বলো বসন্ত? বসন্ত বলল, যদি পরলোকী মানো তাহলে অনুশোচনাটা হতে আপত্তি কি? হঠাৎ বিশুবাবু বলে উঠলেন, হা পাজি, মাইয়ার অনুশোচনা। তা ওই আগাথা নামের মাইয়ার গল্পটা যেন আগে পড়েছি। অমিত আগে লেখছে মনে আইতাছে। কি যাতা বলছেন, আগে পড়বেন কি করে? বিজয়বাবুর বক্য। ডেলি মিরর আপনি সাবস্ক্রাইব করেন নাকি? 1957 সাল থেকে করলে নিশ্চয়ই পড়েছেন। নাম শুনেছেন ডেলি মিররের? বিশুবাবু হাল ছাড়বার পাত্র নন। বলেন, যে কাগজে ভূতের খবর ছাপায় অমন কাগজ আমি পড়ি না, নাম জানারও দরকার নেই। আমি বিলেতে গেলে পড়ি দি গার্ডিয়ান, দি টাইমস। ওরা মাইয়া ভূতের গল্প ছাপাই না। আমরা যখন বিশুবাবুর মন্তব্য অগ্রাহ্য করে আগাথা ফুলাম আর ডেলি মিরর ছেড়ে অন্য গল্পে যাচ্ছি, তখন হঠাৎ বসন্ত বলল, বাইদি ভাই, অগাথার মেয়ে ওই ক্যাথলিনের কথা আর একটু বললে ভালো করতে অমিত। সে কি এখনো উডগিনের কাছাকাছি কোথাও থাকে? আমি বললাম, জানি না। মনোজিৎ বলল, খুব জানেন। আগাথা ফুলামের এই কাহিনী পুরনো কোর্ট রিপোর্ট থেকে নেওয়া।
আগ্রা বেরিলিকে পাল্টে লন্ডন ব্রাইটন। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।